কি করে মা? লাচ্ছা পরোটা বানাচ্ছি। তারপরে বাবা কি বললো তোমাকে? তারপর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল? আহারে, কেন বাবাকে দেখতে ইচ্ছে করছে? বাবাকে কি দেখতে ইচ্ছে হচ্ছিল? এই জন্য স্বপ্ন দেখেছে। শুনলে সোনু কি স্বপ্ন পেয়েছে? ঘুম থেকে উঠে বলছে, মামা আমি একটা স্বপ্ন দেখেছি পাপার। বলছি কি স্বপ্ন? বলে আমি দেখছি এরকম পাপা এসেছে, গল্প করছে, কথা বলছি, এরকম কিছু একটা বলছিল। তো তারপরে আমি বললাম যে আর কি কি দেখেছো, কি গল্প করেছো, খেলাধুলো করোনি? তো বলছে না আর কিছু না। আমি বলছি কেন এরকম স্বপ্ন দেখলে? তুমি কি মিস করছিলে? বাবাকে কি মনে পড়ছিল? বলে হ্যাঁ। আমি বলছি যে ওই জন্যই হয়তো স্বপ্ন দেখেছো। বলে এই মাঝে মধ্যেই আজকাল ওর পাপার স্বপ্ন পাচ্ছে ও। আজকে যাচ্ছি ছেলের বই খাতা আনতে। নতুন ক্লাসে উঠেছে তো নতুন বই খাতা তো আনতে হবে, তো তার জন্য মা ছেলেতে মিলে বেরিয়ে পড়েছি। বই খাতা আনা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। সবাইকে জানাচ্ছি নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা, বড়দের জন্য প্রণাম রইল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। বন্ধুরা অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলে যে কেভি স্কুল আসলে কীরকম, আমরাও ভালো হলে দেবো কীরকম আর কি। তুমি যেহেতু পড়াও তো তুমি জানিও প্লিজ কীরকম পড়াশোনা হয়। তো পড়াশোনা কি বলো তো, যে কোনো জায়গা থেকেই মানুষ ভালো করে করতে পারে যদি সেটা বাড়ি থেকে গাইডেন্সটা ঠিকমতো দেওয়া হয়। আর বাচ্চা যদি ঠিকঠাক পড়তে চায়, দুটোই জরুরি। বাচ্চারও ধরন আছে, কেউ আছে যে দেখবে ছোটোবেলা থেকেই খুবই ইন্টারেস্টেড পড়াশোনার প্রতি, পড়াশোনা করতে চায় যেন ডিস্টার্ব করা না হয়, যেন পিছিয়ে না যায়, সেইগুলো নিয়ে খুব ছোটো থেকেই ওরা কনসার্ন। তাহলে তো ভালোই, যদি পড়াশোনা থেকে নিজের থেকেই আর কি পড়াশোনার ওদের সেটা আসে আগ্রহটা, তাহলে তো বেশ ভালো। আর আমাদের অবশ্যই চেষ্টা সবসময় করতে হবে যাতে পড়াশোনার প্রতি আগ্রহী হয়। তারপরেও দেখবে অনেকেই আগ্রহী খুবই, আবার অনেকেই কিন্তু উদাসীন। আমার ছেলে যে খুব বেশি আগ্রহী তা বলবো না, ও খেলাধুলার প্রতি, ছোটো বাচ্চারা যেটা করে আর কি স্বাভাবিকভাবেই, খেলাধুলার প্রতি খুবই ওর আগ্রহ, মজ মস্তি করতে খুব ভালোবাসে বন্ধুদের সঙ্গে। আমাকেই ধরে বেঁধে যেটুকু পড়ানোর পড়াতে হয়। তবে স্কুল আর টিউশন থেকে যদি কোনো হোমওয়ার্ক দেয় সেগুলো নিজেই বসে বসে করে, বা কোনো অ্যাক্টিভিটি যদি করতে দেয় সেটাও নিজে নিজেই করে। তবে হ্যাঁ, শুধুমাত্র নাম্বার দিয়েই কোনো বাচ্চাকে জাজ করা যায় না। অনেক টিচারই এই কথাটা বলে থাকেন যে শুধুমাত্র পুঁথিগত যে পড়াশোনা বা নাম্বার কীরকম হলো না হলো সেটাই যে সব থেকে বড় কথা তা নয়। ও কীরকম ক্যাচ করতে পারে, ওর আগ্রহ আছে কি না, তারপরে ও মানুষ হিসেবে কীরকম, সেটাও সব কিছু মিলেই একটা ছাত্র যেন মানুষের মতো মানুষ হয়, একটা বাচ্চা মানুষের মতো মানুষ হয়, সেটাই সব থেকে বড় কথা। তো সেদিক থেকে ও কখনোই মানে অযথা কাউকে হার্ট করে না, মারে না, বা কাউকে খারাপ কিছু বলে না। পশু পাখিকে, মানুষকে, সবাইকে ও ভীষণ ভালোবাসে। আর মানে পরিবেশ সম্পর্কেও খুবই সচেতন, কোনো জল যেন ওয়েস্ট না হয়, কোথাও যদি জল ছাড়া দেখে সেটা বন্ধ করে দেবে। নাম্বারের দিক দিয়ে যদি বলি তাহলে হচ্ছে তোমার আমি কেভি স্কুলের আগে যে স্কুলে দিয়েছিলাম, প্রাইভেট স্কুলে, গাইডেন্স আর বাচ্চার স্কুলেরও কিছু কিছু ব্যাপার রয়েছে। কিছু কিছু স্কুলে ধরো হাতে ধরিয়ে একদম খুব দিয়ে পড়াচ্ছে, জোর দিয়ে। আবার কিছু কিছু স্কুলে দেখা যায় একটু ওরা চায় যে একটু আস্তে ধীরে খেলার ছলে আস্তে ধীরে বেড়ে উঠুক। যেমন কেভিতেই বলতে পারো, এখানটায় শুরুতেই মিটিং বলে দিয়েছিল যে মুখস্থ করাবেন না, খুব বেশি প্রেশার দেবেন না, ধীরে সুস্থে দিনে একটা করে শেখান, কিন্তু যতটুকু শেখাবেন সেটা যেন বুঝতে পারে, ওরা বুঝে বুঝে মজার ছলে যেন পড়াশোনা করে, পড়াশোনাটা যেন বোঝা মনে না হয়, আর পড়াশোনার প্রতি শুধু ইন্টারেস্ট নিয়ে আসুন। যেমন আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি 2-3টে স্কুলে দিয়েছি। ছোটোবেলা ঘোকসাডাঙ্গা একটা স্কুলে দিয়েছিলাম, আমাদের গ্রামে একটাতে দিয়েছিলাম, ওখানে কিছুদিন পড়িয়ে ঘোকসাডাঙ্গাতে দিয়েছিলাম, ওখান থেকে নিয়ে হচ্ছে দিল্লিতে দিয়েছিলাম। সব থেকে আমার নাম্বারের দিক দিয়ে যদি আমি বলি, স্যাটিসফাই হয়েছি আমি দিল্লিতে। ওখানে খুব ভালো জোর দিয়ে উনি পড়াতেন ম্যাডাম, একদম ফার্স্ট দিন থেকেই উনি পড়ানো শুরু করেছিলেন, আর হাতে ধরে ধরে প্রত্যেকটা বাচ্চাকে পড়াতেন ধৈর্য সহকারে, বাচ্চাদেরকে পড়ানো নিয়ে খুব সিরিয়াস। লকডাউন হয়ে গেল, লকডাউনে মোবাইল দিয়ে হচ্ছে তোমার ওই অনলাইনে পড়াতেন। একটা দাগ যেন লেখার এদিক ওদিক না যায়, এত স্ট্রিক্ট ছিলেন উনি, যার জন্য হাতের লেখা খুবই সুন্দর হয়েছিল, নাম্বারও খুব ভালো ছিল, 95% পার্সেন্টেজ ছিল। তারপরে তো এখানে এসে আবারও 1 দিলাম,
তো এখানে আসার পর তোমরা বলেছিলে শুনুন নাম্বার কীরকম, তো ও 80+ পার্সেন্টেজ ছিল এখানটা আসার পর ক্লাস 1-এ। তো এখন যদি বলি এখন ধীরে ধীরে একটুখানি কমে গেছে, যে এবারে আমার মনে হলো যে এবারে ওকে টিউশনটা দেওয়া দরকার, যেহেতু আমি পড়াচ্ছিলাম আর আমাকে ও একদমই ভয় পাচ্ছিল না। আর আগের যে ম্যামটা ছিলেন দিল্লিতে, উনি আমাকে ভয় না পেলে কী হবে, ওনাকে ভীষণ ভয় পেত। শোনো, স্কুলের প্রেশারে ও পড়তো, রাত 11টা 12টা অবধি পড়াশোনা করতে হতো, কারণ এত পড়া দিত যে ওগুলো মুখস্থ করতে হবে, লিখতে হবে 4-5 পাতা, তো তার জন্য ওকে প্রচুর সময় দিতে হতো, নাম্বারও সেরকম হয়েছিল। আর এখানে আসার পর কেভি স্কুলে কী বলো তো, এখানে আস্তে আস্তে চ্যাপ্টার প্রোভাইড করে, এখানে একবারই কিন্তু দেয় না। অন্যান্য স্কুলে যেরকম আমি দেখি আশেপাশের স্কুলে, আমার এখানকার বাচ্চাগুলো আশেপাশের দেখি, ওদের স্কুলে খুবই আইসিএসসি বোর্ডের স্কুলগুলোতে খুবই চাপ দিয়ে রাখে বাচ্চাদেরকে, তো তখন সেই হিসেবে ওরা পড়াশোনা করে, মার্কসও ওরকমই হয়। আর এখানে কিন্তু আমাদের কেভি স্কুলে সেই চাপটা ছোটোবেলা থেকেই দেয় না, ওরা ধীরে ধীরে প্রোভাইড করে, বড় যখনই উঁচু ক্লাসে ওঠে তখন গিয়ে চাপটা দেয়। তো ছোটোবেলায় কিন্তু সেরকম একটা প্রেশার দেয় না। তো তার জন্য আর কি ছোটোবেলাটা একটু ওরা যাদের পার্সোনালি যাদের ইন্টারেস্ট আছে তারা হয়তো ভালো করলো, যাদের ইন্টারেস্ট নেই তারা হয়তো একটু খারাপ হয়ে যাচ্ছে, এরকম হতেই পারে। তো সেদিক দিয়ে আমাদেরকেই আর কি সচেতন হতে হবে। তো তারপর আবার কিন্তু ধীরে ধীরে উঁচু ক্লাসে উঠতে থাকলে কিন্তু চাপ বাড়িয়ে দেয়, যেমন এখন বলছে যে ক্লাস 5-এর ওইদিকে কিন্তু যেতে দেবে না, নাম্বার একটু খারাপ হলে তখন কিন্তু ক্লাস 5-এর ওইদিকে আর যেতে দেবে না। আর ক্লাস 1-এ তো একদমই হোমওয়ার্ক ছিল না। আমরা মিটিংয়ে গিয়ে আমি বলেছিলাম যে আমার কাছে যেহেতু ভয় পায় না, পড়ে না, যদি একটু আপনারা হোমওয়ার্ক দেন তাহলে ভালো হয়, তাহলে ও একটু পড়ে, হোমওয়ার্ক থাকলে ওটা করে নেয় আবার। তো বলছে না, আমাদের তো অ্যালাউ নেই ক্লাস 1-এ সেরকম কোনো হোমওয়ার্ক ছিলই না। 2-এ উঠে অল্প অল্প দিয়েছে, তারপরে 3-তে উঠে এই যে তোমার দেয় একটু একটু করে, কিন্তু অত বেশি রোজ থাকে না। হ্যাঁ, যখনই বন্ধ হয় স্কুল, বন্ধ হওয়ার সময় কিন্তু একদম প্রচুর গাদা গাদা হোমওয়ার্ক দিয়ে রাখে, প্রজেক্ট দিয়ে রাখে, যেগুলো করতে করতে হাঁপিয়ে যেতে লাগে, পাগলের মতো হয়ে যেতে লাগে, ঠিক আছে। তখন আবার করতে লাগে, তখন মানে কমপ্লিট করে দিশা পাই না, এরকম অবস্থা। খারাপ না, স্কুল ভালোই, পড়ানোর ধরন এক এক স্কুলে এক এক রকম। আগের স্কুলটা যেরকম মুখস্থ করতে হতো, প্রচুর পড়া, গাদা গাদা পড়া দিয়েছিল, সেগুলো মুখস্থ করতে হতো, করতে করতে একটা সময় ওর নাম্বারটা অটোমেটিক আপ হয়ে যেত। আর এখানে যেহেতু ওটা ওনারা করতে চান না, যে মুখস্থ করে করে যে তোমার মাথায় ভর্তি করে রাখবে, এরকমটা ওনারা চান না। ওনারা চান যে যেটুকু পড়ুক, অল্প পড়ুক, কিন্তু বুঝুক ব্যাপারটা, আর পড়াশোনার প্রতি আগ্রহ হোক। বেশি প্রেশারাইজ করা যাবে না, যেটুকু পড়ানো হবে ওটা যেন ও ব্রেনে ঢুকে যায়, যেন বোঝে, আর খেলার ছলে, আগ্রহের ছলে যেন পড়াশোনাটা করে। এরকম না যে পড়াশোনা করতে গিয়ে ও যেন বোরিং লাগছে, পড়াশোনাটা খুব চাপের মনে হচ্ছে, এরকম না। কিন্তু পড়াশোনাটা যেন মজার ছলে যেন করতে থাকে, আর যেটা করলো সেটা যেন বোঝে, যে মুখস্থ করে এবিসিডি ইএফ যে এরকম বলছে এরকম যেন না। যারা মন থেকে বোঝে তারা ধীরে ধীরে বলে ABCD এভাবে, আর যারা মুখস্থ করতে ABCD EF যে এরকম করে বলে, ঠিক এইভাবেই স্যার বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন যে পড়াশোনাটা হবে এরকম, যেটা ভিতরে ঢুকবে, বুঝবে, সেটা কম পড়া হোক কিন্তু বুঝুক ভালো করে, এরকম না মুখস্থবিদ্যা করে রেখে দিল, এটা ওনারা চান না। তো এক এক স্কুলের এক এক রকম কিন্তু ধরন হয় পড়াশোনার। তো আশা করছি যত উঁচু ক্লাসে উঠবে আস্তে আস্তে চাপটা বাড়তে থাকবে, তখন অটোমেটিক ওদেরও একটা চাহিদা হয়ে যাবে যে আমাদের পড়তেই হবে, করতেই হবে, নাম্বারও অটোমেটিক ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, নাম্বার অনেকেই ভালো করেছে। শোনো, এইবারটা একটু খারাপ করেছে, বাকি আগের 2 বছরের তুলনায় এইবারটা একটু খারাপ হয়েছে। তবে এবার আমি আরও একটু জোর দিয়ে এবার ধ্যান দিচ্ছি। আর তাছাড়াও অনেক কারণও রয়েছে, এবারটা একটু পার্সেন্টেজটা একটু কমে আসার জন্য একটা কারণ তো বিশাল বড় একটা রয়েইছে। মাঝখানে বাবা বলতে মানে কী বলবো, বলতে হয় যেটা সত্যি কথা বলতে গেলে, বাবার শরীর অসুস্থ ছিল, আমরা গিয়ে গ্রামে ছিলাম, তো ওর হাফ ইয়ারলি চলছিল, ওই নাম্বারগুলোই তো অ্যাড করা হয়। তো তখন কিন্তু একদমই ও পড়তে পারতো না, বাড়িতে না পড়ে কোনো রকমের পরীক্ষা দেওয়া হয়েছিল। তো সেই হিসেবে ওর যেগুলো ঘরে প্রজেক্ট করতে দিয়েছিল, ওগুলো দিয়েও কিন্তু অনেকটা ম্যাটার পড়ে। তো সেগুলো ও ঠিকঠাক করতে পারছিল না, হোমওয়ার্ক ওকে করাতেই পারছিলাম না আমি, কি করব, ওখানে কোনো টিউশন কাউকে যে দেবো সেটাও সেরকম পাচ্ছিলাম না। তো তার জন্য ওই হাফ ইয়ারলির নাম্বার কিন্তু ওর খুব খারাপ হয়েছে, যার জন্য ও ভালো নাম্বার এবার করতে পারেনি। সেখানে বাচ্চার দোষ দিয়ে লাভ নেই, যেটা আমরা ওকে সময় দিতে পারিনি, ব্যস্ত ছিলাম দুজনেই, ওর পাপা আমি দুজনেই ব্যস্ত ছিলাম, বাবাকে দেখাশোনা সমস্ত দায়িত্ব নিয়ে ব্যস্ত ছিলাম, যার জন্য ওকে ঠিকমতো পড়াতে পারিনি। তো এবারে ফাইনাল ইয়ারে কিন্তু ভালো করেছে মোটামুটি হাফ ইয়ারলির থেকে, কিন্তু কোনো লাভ নেই, যেহেতু হাফ ইয়ারলিতে নাম্বারটা খারাপ হয়ে গেছে, তাই মানে রেজাল্টটা পার্সেন্টেজটা একটু কমে এসছে। তো কোনো ব্যাপার না, এবার আরেকটু ভালো করে পড়ালে আশা করছি এই ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে।
তো এই ছিল আমার রিভিউ। তোমরা যারা জিজ্ঞেস করেছিলে যে ওটা ছাগল কুকুর নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সব অ্যানিমেল ভালো লাগে। ও বাড়ি গেলে ওরকম, দাদু বাড়ি গেলে, মাসি বাড়ি গেলে এরকম করে। কেভি স্কুল কী রকম, তো ওই আর কি, স্কুলের কোনো দোষ দিয়ে আসলে লাভ নেই। আসলে হচ্ছে আমরা নিজেরা কতটা সময় দিচ্ছি, কীরকম গাইডেন্স দিচ্ছি, সেদিকে ফোকাস করলেই আশা করি ঠিক হয়ে যাবে সব কিছু। স্কুল সবই ভালো, একদিক দিয়ে খুবই ভালো যে হচ্ছে এখানে অত বেশি টাকা লাগে না। সিবিএসসি বোর্ডে যেমন আলাদা আলাদা স্কুলগুলোতে প্রচুর টাকা লাগে, অনেক বইয়ের দাম অনেক বেশি, সব কিছুই অনেক বেশি, ফিস টিস নিয়ে বলো। কিন্তু এখানটায় সেই হিসেবে আমাদের সরকার তো সেই ইয়েটা দিয়ে দিয়েছে, সুযোগ সুবিধাটা, যাতে এতগুলো টাকা আমাকে লাগে না দিতে আমাদেরকে। তবে হ্যাঁ, গাইডেন্সটা ঠিকঠাক দেবো, ভালো করে ফোকাস করব। বাচ্চাও যদি সেভাবে থাকে, ফোকাসড থাকে, তো অটোমেটিক যে কোনো জায়গা থেকেই ভালো করতে পারে। সে যে কোনো বোর্ড থেকেই ভালো করতে পারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, আইসিএসসি বোর্ড বলো বা সিবিএসসি বোর্ড বলো। কীরকম গাইডেন্স দিচ্ছি, স্কুলের তরফ থেকে কীরকম গাইডেন্স দিচ্ছে, বাচ্চা কীরকম করছে, এই তিনটা জিনিস যখন পারফেক্ট হবে তো যে কোনো জায়গা থেকেই কিন্তু ভালো করবে। কারণ আমরা অনেক সময় অনেক দেখেছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেও কিন্তু অনেক বাচ্চা অনেক ভালো ভালো মার্কস করেছে, অনেক ভালো জায়গায় পৌঁছেছে, তাই না? তো সেই হিসেবে আমি এটাই বলবো আর কি। আর কেভিও খারাপ না, এই কেভি থেকেই কিন্তু 95% পার্সেন্টেজ কিন্তু তুলেছে বাচ্চারা। তো বুঝতেই পারছো আর কি, সব রকম বাচ্চারাই থাকে স্কুলের মধ্যে, একটা স্কুলের মধ্যে। তো এই হলো ব্যাপার। আর একটা বাচ্চা ছোটোবেলা নাম্বার কম এসেছে বলে যে সারা জীবন ওরকমই থাকবে সেটাও নয়। এরকম কিন্তু আমরা দেখেছি, এই যে খান স্যার, ইউটিউবে আমরা দেখি, এত ফেমাস একজন মানুষ, উনি নিজেই একটা ভিডিওতে বলছিলেন, সেদিনকে দেখলাম যে ওনার টিচার একদিন জিজ্ঞেস করেছিলেন, যখন উনি 7-8-এ পড়তেন, জিজ্ঞেস করেছিলেন যে সে সামথিং অ্যাবাউট ইন্ডিয়া। তো উনি বলেছিলেন যে ইন্ডিয়া ইজ এ গুড সিটিজেন। বুঝতেই পারছো, উনি বলে নিজেই হাসছিলেন যে এই কথাটার মানে কি দাঁড়ালো, এই কথাটার মানে দাঁড়ালো যে ইন্ডিয়া একটা খুব ভালো নাগরিক। তো এটা তো বাস্তবে একটা সঠিক সেন্টেন্স হলো না, তাই না? তো সেটাই আর কি, উনি এত বড় হয়েও কিন্তু ঠিকঠাক বলতে পারতেন না তখন, কিন্তু আজকে দেখো সেই স্টুডেন্টই কিন্তু বড় হয়ে কামাল করে দিয়েছে, তাই না? পুরো দেশ বিদেশ সবাই এখনও ওনাকে চেনে। আর ওনার কাছে পড়ে, ওনার কাছে শিক্ষা নিয়ে কত স্টুডেন্ট জীবনে এগিয়ে যাচ্ছে, কত ধরনের জব পাচ্ছে, তাই না? অনেক উঁচু উঁচু পোস্টের। তো সে জায়গা থেকে আমরা বুঝতে পারি যে একটা স্টুডেন্ট যদি ছোট বয়সে কম নাম্বার পেয়ে থাকে, তার মানে বড় হয়ে সে কিছুই করতে পারবে না, এটা কিন্তু একদমই নয়। বড় হতে হতে কিন্তু ওরা চেঞ্জ হয়ে যেতে পারে, ওরা অনেক ভালো কিছু করতে পারে, অনেক এগিয়েও যেতে পারে। তাই পুঁথিগত শিক্ষা বা শুধুমাত্র নাম্বার দিয়ে কোনো ছাত্রকেই জাজ করা যায় না। আসলে বড় হতে হতে কিন্তু এক একজন এক এক রকম হতে পারে। এবারে সোনুর পার্সেন্টেজটা একটু কমে আসার তো বললামই, বিশেষ কিছু কারণ ছিল। ওই সময় বাবা অসুস্থ ছিলেন, তারপর বাবা চলে গেলেন আমাদের ছেড়ে, এইসব নিয়ে অনেক দিন কেটে গেছে। তো সেভাবে প্রিপারেশন নেওয়া হয়নি, সেভাবে ভালো করে কোনো কিছুই করা হয়নি। যেগুলো প্রজেক্ট দেওয়া হয়েছিল সেগুলো ঠিকঠাক সাবমিট করতে পারিনি, মানে দিয়েছিলাম আধুরা আধুরা এরকম। তো সেই জন্য কিন্তু মার্কসটা ওর ভালো হয়নি। তো কোনো ব্যাপার না, সামনের বার আশা করছি ভালো করবে। তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর, আশা করছি তোমরা উত্তর সব পেয়ে গেছো। এই সিবিএসই বোর্ডেই কিন্তু আলাদা আলাদা স্কুলে প্রচুর টাকা লাগে, ফিস অনেক, সব কিছুর দাম বেশি। তো সেই হিসেবে এখানে অনেকটা কম টাকায় আমরা সিবিএসই বোর্ডে পড়াতে পারছি, এটা একটা ভালো পজিটিভ পয়েন্ট বলতে পারো। তোমরা যারা দিতে চাও দিতে পারো। তবে হ্যাঁ, আমি আমার তরফ থেকে বলবো স্কুলের পাশাপাশি বাড়িতে গাইডেন্স দেবে ঠিকঠাক, প্লাস একটা ভালো টিউশন টিচার রেখে দিও, তাহলে একদম কোনো খামতি থাকবে না। আমার যেমন 2-3 বছর ধরে আমি কিন্তু টিউশন দেইনি, এখানে আসার পর থেকে এই যে ক্লাস 4-এ উঠে এখনও কিন্তু টিউশনটা ধরলো বলতে পারো। 3-তে তো ওই 1-2 মাস মতো পড়েছিল, তো 4-এ উঠে ও টিউশন ধরলো বলতে পারো। তো সেই হিসেবে 2-3 বছর ওকে কিন্তু টিউশন দেওয়া হয়নি। বাড়িতে তো মায়ের কাছে বুঝতেই পারছো কীরকম হেয়ালি করে পড়াশোনার বাচ্চারা, প্রত্যেকটা ঘরে ঘরে একই কাহিনী। তো সেই জন্য আর কি বলবো, মানে যাদের বাচ্চা পড়ে তাদের তো আলাদাই ব্যাপার, তাহলে ভালোই। কিন্তু যদি আমার মতো হয় ব্যাপারটা, তাহলে কিন্তু একটা ভালো টিউশন দিও, তাহলেই কিন্তু ম্যানেজেবল হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে কেন এরকম হয়েছে, কারণ সোনুর পাপা বলছিল থাক এখনই লাগবে না, এত ছোটোতে টিউশন দরকার নেই। কিন্তু আমরা কিভাবে পড়েছি ওটার সঙ্গে যদি এখন ম্যাচ করি তাহলে কিন্তু হয় না। কারণ আমরা যেভাবে পাশ করে এসেছি ছোটোবেলা, ওগুলো নিয়ে এত কেউ ধার ধারেনি। কিন্তু এখন যেহেতু আমরাও এক্সপেকটেশন করি যে বাচ্চা খুব ভালো রেজাল্ট করবে, শুরু থেকেই প্রথম থেকেই আমরা চাই যে একদম মেডেল নিয়ে আসুক, চ্যাম্পিয়ন হয়ে আসুক, তাই না?
তো তাহলে সেই রকম তো গাছের গোড়ায় জল সারটাও বসাতে হবে, তাই না, দিতে হবে। আর যদি এটা না দেই তাহলে ফল ফুলের আশা করব কি করে? আশা করাটাও উচিত না তাহলে, তাই না? তো এখন যে রকমভাবে চলছে সমাজ, যেভাবে চলছে বাকিরা সেভাবে যদি না চলি তাহলে আমরা তো পিছিয়েই থাকবো, এটাই হলো ব্যাপার। তো এখন আমরা পাইনি সেই জিনিসটা, এত সেরকম ভালো টিউশন পাইনি, সেরকম ভালো গাইডেন্স পাইনি, একা একা বই নিয়ে বসেছি, ভ্যাঁ ভ্যাঁ করে কি পড়েছি না পড়েছি। কিন্তু এখন তো আর সেরকমভাবে চলে না সমাজ, তাই না? তো সেই হিসেবেই আমাদেরকেও এগিয়ে চলতে হবে সমাজের তালে তালে তাল মিলিয়ে। তবে হ্যাঁ, সর্বোপরি একটাই কথা, বাচ্চাকে কখনো আমি অতটাও প্রেশারাইজ করি না, সবার আগে আমার বাচ্চাটা, তারপরে বাকি কিছু। আমি এটা খুব মেনে চলি। তাকে রোবটের মতো শুধু পড়িয়ে যাব দিন রাত দরজা বন্ধ করে, এটা আমি কখনো করি না। যথেষ্ট খেলাধুলা করে, মস্তি করে, তোমরা দেখোই। তারপর হ্যাঁ, টাইম টু টাইম একটু একটু পড়বে, যাতে টিউশনটা দিলে টিউশনে একটু পড়ে, স্কুলে একটু তো পড়া হয়ই, বাড়ি এসে আমি একটু গাইডেন্স করব, একটু একটু পড়াটাও যাতে হয় মজ মস্তির সাথে সাথে। বাজপানাটা যে একদম কেড়ে নেব তাও নয়। খান স্যার খুব বলেন এই ব্যাপারটা, যে আমরা কি করি আজকাল ওয়ানে তুলে দিয়েই ভাবি যে একদম মেডেল নিয়ে আসবে, চ্যাম্পিয়ন হয়ে আসবে, তার বাজপানাটাকে আমরা একদম ছিনিয়ে নিয়ে নেই, শুধু পড়ো 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 করি। আমরাও শুরু থেকেই একদম টপার হয়ে আসিনি, একদম চ্যাম্পিয়নগুলো ক্লাস ওয়ানে ভর্তি হয়ে চ্যাম্পিয়ন হয়ে যায়নি, মানে কেউ কেউ হয়তো হয়েছে, সবাই তো হইনি, তাই না? তো সেই জায়গা থেকে ওদের ব্যাপারটাও একটু বুঝতে হবে। তার সাথে কিন্তু ওর বাঁচপনাটাও বাঁচিয়ে রাখতে হবে, ওর খেলাধুলা, ওর ভালো লাগা মন্দ লাগা সেগুলোকেও কিন্তু প্রায়োরিটি দিতে হবে। আশা করছি তোমাদের সকলের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, কেবি স্কুল কীরকম হয় কীরকম না হয়। আর এখন চলো ব্লগের ব্যাপারে চলে আসি। অনেকক্ষণ ধরে এই ব্যাপারেই বলছি, ব্লগের ব্যাপারে কিছুই বলছি না। আজকে কোথায় এসেছি বলো তো? বান্ধবী আজকে আমাকে নিয়ে এসেছে ওর বাবার বাড়িতে। তো এখানটায় কি খাচ্ছি বলো তো? অনেকে হয়তো মানে শুনেই করবে, কিন্তু এখানে হচ্ছে তো যাই হোক আর বললাম না, কারণ যারা খায় না তাদেরকে খারাপ লাগতে পারে। তো বেশ ভালো লাগে এটা খেতে, যারা দেখে বুঝতে পারবে তারা বুঝে যাবে। ছোলা দিয়ে বানিয়েছে এক দিদি এখানটায়, তো ভীষণই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। বান্ধবী আমাকে বাটিতে করে এনে দিল যে খাও তুমি, এই আর কি, এই জন্য খাচ্ছি। আর ঘরে আমি সেরকম ননভেজ আনি না, আমার কেন জানি না আজকাল আর ভালো লাগে না আনতে, তাই আনি না। কিন্তু কেউ রেঁধে দিলে খেয়ে ফেলি, বা কারোর জন্য যদি নিয়ে আসি, ঘরে কেউ আসলো তাদের জন্য এনেছি, যদি বানাই তাহলে খেয়ে ফেলি। কিন্তু নিজে থেকে গিয়ে ওই যে আনবো দোকান থেকে কেটে, তো ওইটা আমি না পারি না, যার জন্য অনেক দিন থেকে একদম বন্ধই প্রায় বলতে গেলে। আবার সোনু যেদিনকে বলে যে মামা খাবো সেদিনকে নিয়ে আসি, এই আর কি। তো যাক, এখানে এখন আমরা বসে পড়েছি খেতে। তো আমরা কিন্তু গেলাম, ওই যে বান্ধবী রেশনে গেল, তো রেশন আনতে গেছিলো, তো সেখানে গেছিলাম। ও বললো তুমি থাকো, না হলে রেস্ট করো, দুজনেই বলছিল, বৌদিও বলছিল, ও বলছিল তুমি ঘরে থাকো রেস্ট করো, হাঁপিয়ে এসছো, অনেকটা কিন্তু দূরে, তোমাকে যেতে হবে না। তো তারপর আমি বললাম না আমি যাবো। আমার বান্ধবীও বলছে যাক আসুক, ঘুরে আসবে এখন। আর আমিও ভাবলাম না যাই, কারণ দেখো গেলাম বলে কত সুন্দর একটা গ্রাম দেখতে পেলাম। চারিদিকে কিন্তু ভুট্টা হয়েছে, বিভিন্ন ধরনের মাশরুম হয়েছে, বিভিন্ন ধরনের শস্য হয়েছে, খুবই সুন্দর একটা সবুজে ঘেরা একটা গ্রাম। আর প্রায় বাড়িতে হচ্ছে একটা করে পুকুর আছে, খুব সুন্দর একদম স্বচ্ছ জল, ছোট ছোট কি সুন্দর ছোট বড় পুকুরগুলো, খুবই সুন্দর লাগছিল দেখতে প্রকৃতির দৃশ্য। বৌদি কিন্তু রান্নাগুলো খুব সুন্দর করেছে, সজনে ডাঁটা চচ্চড়ি, আলু ভাজা, ঢেঁকি শাক ভাজা, আর চিকেন, আর তার সাথে হচ্ছে কচু লতা ছিল, যেটা আমার খুব পছন্দের। খাওয়া দাওয়া করে আমরা যাব আবার বান্ধবীর বাড়িতে। আর এদিকে কি হয়েছে বলো তো, ও একদমই ভুলে গেছে চাবিটা আনতে বাড়ির। ওর বাড়িতে যেহেতু কেউ থাকে না, দাদা ভাই মা দুজনেই কাজ করে, কাজের সূত্রে বাইরে আছে, তার জন্য ও চাবিটা আনতে ভুলেই গেছে একদম। চাবিটা ওর কাছেও যদিও একটা চাবি আছে, কিন্তু আনতে ভুলে গেছে জন্য ও বারবার বলছিল আনলাম না, ভুলে গেলাম, তোমাকে ঘরের ভিতরে একটু বসতে দিতাম, সেটাও হচ্ছে না। তো আমি বলছি কোনো ব্যাপার না, কোথাও না কোথাও তো বসেছি। ও দিদার বাড়িতে গেলাম, ওখানে গিয়ে জল টল খেলাম, তারপরে বৌদির বাড়িতে আসলাম। ও আসলে এই বৌদির বাড়িতেই নাকি আসে, এখানেই খাওয়া দাওয়া করে যায়। তো আমাকে এখানেই নিয়ে এসছে, বৌদিকে বলেও রেখেছিল আমাকে নিয়ে আসবে। এই দাদা বৌদির কথা প্রচুর শুনেছি ওর কাছে, যে খুব ভালো, তো আসলে এখানটাতেই আসে। অনেক দিন ধরেই বলছিল যে চলো একদিন তোমাকে নিয়ে যাব। ফাইনালি আমরা আজকে এসেছি, আমাকে ও নিয়ে এসেছে। তো বেশ ঘুরলাম ফিরলাম, ভালো লাগলো। এবারে চলে যাব আমরা বাড়ি যাব, কিন্তু যাওয়ার আগে এখানটা ও কিছু কাজও করবে। ও লাউ শাক লাগিয়েছিল, সেই লাউ শাকটা কেটে দিয়ে চাল কুমড়ো লাগাবে, এই কিছু গাছালি লাগানো, এইসব কিছু করবে। চলো আসো আসো, মা যাই, মা আসো।
ওখানে উঠে বলছে মা বাঁচাও। কোন দিকে নামবো, দেখো তো নামার জায়গা নাই, বাঁচাও। হ্যাঁ কেমন করে নামাবো জানি তো, উঠতে পারছিস আর নামতে পারিস না। হ্যাঁ ওইখানে উঠে কিরম করে ওরা ইয়ে করতেছে, কি সাহস বাবা। নামো নামো, এ মা শোনো হচ্ছে, নামো। এটা ছিল রবিবার, আর যেহেতু স্কুল বন্ধ তাই খুব মজা করছে শোনো। প্রতিদিন তো স্কুল থাকে, এখন টিউশন শুরু হয়ে গেছে, টিউশন থাকে, তো ওর ফ্রি দিন এখন সেরকমভাবে মিলেই না। আজকে রোববারটা পেয়ে ভীষণ মজা করছে বাচ্চাগুলো, চিন্তার কিছু নেই, ওরা গেছো টাইপের, বুঝতেই পারছো। ওই এখানে পা ওখানে পা দিয়ে উঠে গেছে, আবার ওরম করে নামবে, ওদের তো বিন্দুমাত্র ভয় নেই, আর আমাদের দেখি ভয় লাগে। এখনও গাছ থেকে সুপুরি পারবে, তো তারপরে হচ্ছে আমরা বাড়ি যাব, গাছ টাছ লাগাবে, ওই যে নিচে গাছটা লাউ শাকের গাছটা ওটা কাটবে, ওখানে আবার হচ্ছে চাল কুমড়োর গাছ লাগাবে, অনেক কিছু গাছগাছালি ও লাগাতে ভালোবাসে, আর ভীষণ ভালো হয় ওর হাতে গাছগুলো, খুব ডগমগে হয়ে ওঠে, অনেক নাকি ফল ধরে। তো ওখানেও তাই করে, ওখানেও কিন্তু সারাদিন টুকটুক টুকটুক করে জমি খুঁড়বে, ওখানে গাছ লাগাবে, গাছগুলো খুব সুন্দরও হয়, ভীষণ যত্ন করে, কিন্তু নিজে নাকি সেরকম খায় না, কিন্তু ওই যে গাছগুলো বেড়ে ওঠে, বেড়ে ওঠা দেখেও কিন্তু একটা আনন্দ, তাই না বলো। আমি যেমন ফুল টুল লাগাই, ফুল লাগাতে ভীষণ ভালোবাসি, ও তেমন সবজির গাছ টাছ লাগাতে ভীষণ ভালোবাসে। তো যাক, এটাও একটা ভালো অভ্যেস, মন ভালো হয়ে যায় ছোটো থেকে একটা গাছকে বড় বড় হতে দেখা। হ্যাঁ, সেখানে ফলে হোক বা ফুলে হোক যখন ধরে, তার যে আনন্দ সত্যি তা বলে বোঝার মতো না, সে কী আনন্দ। তো চলো ও কাজগুলো করে নিক, আমি বাবুকে ততক্ষণ সামলাচ্ছি, সামলে টামলে আমরা কিন্তু যেতে যেতে পরে সন্ধ্যায় লেগে গেছিলো। আর এদিকে ওর দিদা আবার আমার জন্য হচ্ছে হেলেঞ্চা শাক, কলমি শাক এগুলো তুলেছে দেওয়ার জন্য। সত্যি সব সময় যে শুধুমাত্র আপনই হতে হবে ভালোবাসার জন্য তা কিন্তু নয়, কখনো কখনো দেখো, আমি ওকে জানতাম না, কয়েক মাস আগে ও আমাকে জানতো না, কিন্তু তারপরেও কত সুন্দর একটা বন্ধুত্ব হয়েছে, কত সুন্দর, মনে হয় কত দিনের আমরা পরিচিত, কত না আত্মীয় আমরা, আত্মার আত্মীয় এরকম হয়ে গেছে। কখনো কখনো অচেনা অপরিচিত মানুষগুলোও কিন্তু আত্মীয় হয়ে যায়, তাই না। ঘরের থেকে মানে পরও কখনো কখনো আপন হতে পারে, শুধু ঘরের লোকই হবে তা নয়। তো সেটাই আর কি। আর তোমার জীবনে যারা তোমাকে ভালোবাসবে, প্রায়োরিটি দেবে না, তাদেরকেই তোমার প্রায়োরিটি দেওয়া উচিত। যারা তোমাকে প্রায়োরিটি দেবে না, তোমাকে হার্ট করবে, যেখানে তোমার সম্মান নেই, কদর নেই, সেখানে আমার মনে হয় থাকা সত্যিই বোকামো। সবার আগে আত্মসম্মান খুইয়ে কোথাও থাকা আমার মনে হয় না উচিত। কেনই বা তুমি কারো বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে, কেনই বা গিয়ে তাদেরকে ডিস্টার্ব করবে। বরং যারা তোমাকে ভালোবাসে তুমি তাদের নিয়ে খুশি থাকো, সে অল্প সংখ্যক মানুষ হোক, কিন্তু জেনুইন মানুষ তারাই যারা তোমাকে ভালোবাসে, আর সেই জেনুইন কজন মানুষকে নিয়েই তুমি হ্যাপি থাকতে পারো, যেটা আমি মেনে চলি। চলো বন্ধুরা, আজকে তবে আসছি, ফিরে আসবো দারুণ আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন, বাই।